গোটা আসামের মানুষে জানে, বরাকের মানুষে জানে, একমাত্র যদি এই দল ধ্বংস করে তো সুজামুদ্দিন লস্করই ধ্বংস করেছে। যে মৌলানা বদরুদ্দিন আজমলকে লাস্ট পর্যন্ত জনজাও করে নিয়েছেন উনি, সেই সময় মৌলানা বদরুদ্দিন আজমল উনার উপরে কোনো অ্যাকশন নেয় নাই। উনি হুজাইতে গিয়ে মৌলানা বদরুদ্দিন আজমলের পায়ে ধরে মাপ চাইয়া তখন ওনাকে কনসিডার করেছেন। যে উনি বলছেন যে এয়ারপোর্টে দুইজন প্রেমিকার মতো ফটো উঠায়নি। উনি রকিবুলের ঘরে গিয়েছেন। মৌলানা বদরুদ্দিন আজমলের দলের মাস্টার মাইন্ড কাটলিচড়ার বিধায়ক। আপনি দেখা গেছে বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন সভা সমিতিতে গিয়ে রাইজর দলের একজন নেতাকে আপনি ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আপনি অনুরোধ করে থাকেন। আমি যেই দিন থেকে জেলা পরিষদ থাকি এখন পর্যন্ত আমার সমষ্টির কোনো মানুষ বাইরে কোনো জায়গা স্থাপন করা হয় নাই। ইলেকশন হবে, আমার সঙ্গে কন্টেস্টই হবে না, বহুত বেশি ব্যবধানে আমি জিতবো ইনশাল্লাহ। একসময় আপনারা একসাথেই থাকতেন, একসাথে যে কোনো জায়গায়, আমি নিজে দেখেছি যে কোনো জায়গায় বাড়ির থেকে আসতে গুয়াহাটিতে বা বিধানসভায় একসাথে বসা দেখে যেত, কিন্তু হঠাৎ করে যে এই যে সংঘাতটা কীরকম হলো? উনার বাকি যে ইকবাল আছে, ইকবালকে অলরেডি কংগ্রেসে দিয়ে দিয়েছেন। এরপর জেলা পরিষদ ইমরুল আছে, উনাকেও কংগ্রেসে দিয়ে দিয়েছেন। উনার যত লোক আছে সব কংগ্রেসে দিয়ে দিয়েছেন উনি। নমস্কার, এনএজের বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনে অসমের রাজনীতিতে সব থেকে যদি চর্চিত বিষয় যে দলকে নিয়ে হয় সেটা হলো ইউডিএফ দল। সত্যি কি অসম থেকে শেষ হয়ে যাবে ইউডিএফ দল? এমএনএফ এর মতন ইউডিএফ দল কি একদিন অসমে অস্তিত্ব থাকবে না? সে বিষয়ে ইতিমধ্যে চর্চা হচ্ছে অসমে, এবং ইতিমধ্যে দেখা গিয়েছে গত 24 ডিসেম্বর থেকে এক প্রকার অসমে হাইলাকান্দি জেলার একজন বিধায়ককে দল থেকে নিলম্বন করা হয়েছে। তারপর গতকাল অর্থাৎ 2 তারিখ যে ঘটনা সংঘটিত হয়েছে, আরও একজন বিধায়ক হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেও দল থেকে নিলম্বন করা হয়েছে। সে বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আলগাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যেহেতু নিজামুদ্দিন চৌধুরী দেখা গিয়েছে যে দীর্ঘদিন আপনি ইউডিএফ এর 2 বারের বিধায়ক, আপনি 2016 সালে ইউডিএফ থেকে বিধায়ক হয়েছেন, তারপর 19-এও আপনি ইউডিএফ দল থেকে আলগাপুর সমষ্টি থেকে বিধায়ক হয়েছেন। তো দল থেকে আপনাকে হঠাৎ করে নিলম্বন করা হয়েছে, সে বিষয়ে প্রথম আপনার কি প্রতিক্রিয়া? দেখেন, গত 24 তারিখ আমার কাছে একটা ওয়ার্কশপ মাধ্যমে এটা সকল নোটিশ পাঠানো হয়েছে। সেই সকল নোটিশে লেখা আছে যে আমার ছেলে রাজ্য দল যাওয়ার কারণে ইউডিএফ দলের অনেক বড় ক্ষতি হয়েছে। সেই নোটিশের পরে আমাকে 3 দিনের ভিতরে আমি জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। আমি জবাব দিয়েছি। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাকে এই দল থেকে সাসপেন্ড করা হয়েছে। যে অভিযোগ ইতিমধ্যে উত্থাপন হয়েছে যে আপনার ছেলে রাইজর দলে যোগদান করেছে, বা আরও অভিযোগ উত্থাপন হয়েছে যে ইউডিএফ এর বিধায়করা বলছেন, বা আপনাদেরকে যে আপনার যে লেটার দেওয়া হয়েছে সেই লেটারে উল্লেখ রয়েছে যে আপনি দল বিরোধী কার্যে লিপ্ত হয়েছেন। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমাকে সেই রকম লেটারে কিছু দেওয়া হয় না, আর আমি দল বিরোধী কোনো কাজ করিই না। আমাকে একটাই বলা হয়েছে যে আমার ছেলে রাজ্য দলে যাবার জন্য উনাদের দলের অনেক ক্ষতি হয়েছে, সেটাই লিখে দিয়েছেন। তো আপনার যে ছেলে সাদিক হোসেন, সাদিক কবে থেকে ইউডিএফ দলে ছিল সেই বিষয়ে আপনি কিছু যদি বলেন, কি বলবেন, কবে থেকে ছিল? সাদিক ছোটোর থেকে লেখাপড়া করে আসছে। উনা লেখাপড়া শেষ হয়েছে, বর্তমানে উনি এলএলবি করছে, এমবি এলএলবি করছে। আমার ছেলে এখন যোগ্য হয়েছে। উনি স্বাধীন দেশে বাস করে কোন দল করবে সেটা তার ডিসিশন। আমি বাবা হিসাবে ওনাকে বলেছি যে যেহেতু আমি ইউডিএফ দলে আছি, তুমি যাইতে লাগে না। সে আমাকে বলছে যে আপনি ইউডিএফ দল করেন, কোনো অসুবিধা নাই। আমি উকিল গগৈর যে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, উকিলগুলোর নীতি নিয়ম
আমার ভালো লাগছে, আমি ওনার দলই করব। আরও একটা অভিযোগ দেখা গিয়েছে যে কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর গতকালও বলেছেন, এক সংবাদ মাধ্যমে বলেছেন যে আপনি আপনার উপর যে অভিযোগ উত্থাপন করেছেন উনি বলেছেন যে আপনি দেখা গেছে বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন সভা সমিতিতে গিয়ে রাইজর দলের একজন নেতাকে আপনি ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আপনি অনুরোধ করে থাকেন, সেই বিষয়টা কতটুকু সত্যি? দেখেন, আমি রাজ্যের দলের নেতা জহিরুদ্দিনকে ভোট দেওয়ার জন্য কোনো জায়গাতেই বলি নাই। আমি অন্য একটা ম্যাটারে বলেছিলাম যে উনি একজন ভালো মানুষ, ওনাকে দেখে রাখবেন, এতটুকুই বলেছিলাম। ভোটের কথা আমি কিছুই বলি নাই। আজকে যদি এই আইডিএফ দল যদি শেষ করে, তো একমাত্র খাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের জন্য। আপনারা দেখেছেন উনার যে সোশ্যাল মিডিয়া যে ভাইরাল হয়েছিল, যে মৌলানা বদরুদ্দিন আজমলকে লাস্ট পর্যন্ত জনজাও করে নিয়েছেন উনি। সেই সময় মৌলানা বদরুদ্দিন আজমল উনার উপরে কোনো অ্যাকশন নেয় নাই। উনি হুজাইতে গিয়ে মৌলানা বদরুদ্দিন আজমলের পায়ে ধরে মাপ চাইয়া তখন ওনাকে কনসিডার করেছেন। যদি সেই সময় যদি অ্যাকশন যদি নিয়ে নিতেন, তে আজকে উনার দলের এই অবস্থা হইতো না। ডিউ টু সুজামুদ্দিন লস্করের জন্য এই দলের অবস্থা এইরকম হয়েছে। আজকের যে খবর মতে আজকে দেখা গিয়েছে, আজকে সকালে গতকাল একটা পুরা নেট দুনিয়া ভাইরাল হয়ে পড়েছিল, বা সকল সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে ভূপেন বোরার সাথে এক বৈঠকের একটা ছবি ভাইরাল হয়েছিল। সেই বিষয়ে আপনার কি বলার আছে? শুনেন, ভূপেন বোরার সঙ্গে একবারের ফটো নয়, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার যে উনি বলছেন যে এয়ারপোর্টে দুইজন প্রেমিকার মতো ফটো উঠায়নি, যে বসে ফটো উঠাইছেন উনি রকিবুলের ঘরে গিয়েছেন, উনি শিলচর হোটেলে, রানাদেবের হোটেলে উনি গিয়েছেন রাত্রে 12টার সময়। উনার বাতিজা যে ইকবাল আছে, ইকবালকে অলরেডি কংগ্রেসে দিয়ে দিয়েছেন। এরপর জেলা পরিষদ ইমরুল আছে, উনাকেও কংগ্রেসে দিয়ে দিয়েছেন। উনার যত লোক আছে সব কংগ্রেসে দিয়ে দিয়েছেন উনি। খাটলিছড়ায় আমি মনে করি যে উনার আর কংগ্রেসে যাওয়ার বাকি কোনো নেতা নাই, সব গিয়েছেন, উনি খালি যাওয়ার বাকি আছে। ইতিমধ্যে যদি দেখে যায় বরাক উপত্যকার যদি ক্ষেত্রে দেখা যায়, বা হাইলাকান্দিতে একজনই বিধায়ক আছেন যিনি ইআইউডিএফ এর, উনি সুজামুদ্দিন লস্কর। তো ওনার উপর এবার কংগ্রেসে যাওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে এবং একটা ফটো ভাইরাল হয়েছে, এবং ইতিমধ্যে সুজামুদ্দিন লস্করকে সকোজ নোটিশও প্রদান করা হয়েছে দলের পক্ষ থেকে। একটা কথা দেখা যায়, যদি বরাক উপত্যকার মানুষ সবাই জানে বা হাইলাকান্দি জেলার সবাই জানে, বদরুদ্দিন আজমল যদি বরাক উপত্যকায় যান বা হাইলাকান্দিতে যান, তাহলে নিজামুদ্দিন চৌধুরীর ঘরেই থাকেন, সেখান থেকে নির্বাচনী প্রচার করেন, বা বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বা বিভিন্ন নির্বাচনী প্রচারে গেলে আপনার ঘরে থাকেন বদরুদ্দিন আজমল। তো বদরুদ্দিন আজমলে আপনাকে কোনো ফোন করেছিলেন বা কোনো কথা বলেছিলেন নাকি এর আগে আপনাকে? প্রথমে আপনাকে বলছি, সুজামুদ্দিনকে যেটা শোকজ নোটিশ দেওয়া হয়েছে, এটা শোকজ নোটিশ, এটা লাভ লেটার দেওয়া হয়েছে। কারণ সেটা দেওয়া একমাত্র কার্সি মেনটেন করা। গোটা আসামের মানুষে জানে, বরাকের মানুষে জানে, একমাত্র যদি এই দল ধ্বংস করে, তো সুজামুদ্দিন লস্করই ধ্বংস করেছে। আর এখন লোক দেখানোর জন্য দেওয়া হয়েছে। বদরুদ্দিন আজমল সাহেব বরাকে গেলে আমার ঘরে থাকেন, খান। উনাকে আমরা ভালোবাসি, উনি আমাদেরকে ভালোবাসেন, সত্যি সেটা। বদরুদ্দিন আজমল যে উনার খাবার কাটার যে খাবার অভাব নাই, যে আমার ঘরে গিয়ে ভাত খাবেন, থাকবেন, থাকারও উনার বরাকে জায়গার অভাব নাই। আমরাও একটু ভালোবাসতাম উনাকে, উনিও আমাদেরকে ভালোবাসতেন, এই জন্যই গিয়েছিলেন, আমাদের ঘরে থাকতেন। আজকের দিনেও যদি আমাদের ঘরে থাকেন, উনার জন্য কোনো প্রবলেম নাই। আমরা আগে যেই রকমের চেয়ে বেশি এখনো আদর। ইদানিং লাস্ট আপনার সাথে কবে ওনার কথা হয়েছিল, বা ইদানিং আপনাকে কোনো ফোন করেছিলেন নাকি? সবচেয়ে বড় দুঃখ হলো বদরুদ্দিন আজমল একটাবার আমাকে ফোন করে নাই, বা উনার কোনো লোক আমাকে একটাবার ফোন করে নাই। আমার ছেলে যেই সময় সাদিক রাজ্যর দলে যাবে, তখন আমি বারবার ওনাকে বলেছি, বাবা যাইতে লাগে না, বাদ দেও। উনি বলছে, লাস্টে উনি বলছে ইলেকশন খেলবে, জেলা পরিষদ ইলেকশন, তাও উনি বন্ধ করে দিয়েছি আমি ওনাকে। হয়তো সময়ে ঠিক হয়ে যেত, কিন্তু আমাকে একবারও উনি বলেন নাই, আমাকে সকজ নোটিশ দেওয়া 3 দিনের ভিতরে যে
দল থেকে সাসপেন্ড করে দিলেন, তা তো দুঃখজনক কথা। ইতিমধ্যে 26-এর যে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন, 26-এ নির্বাচনের কি প্রস্তুতি রয়েছে আপনার? দেখেন, আমি তো আপনারা জানেন বুট 4বার খেলছি, 1বার না 4বার খেলেছি। যদি আমার শরীর সুস্থ থাকে তো 26-এ আমি বুট খেলবো ইনশাল্লাহ। আসামের মানুষে দেখবো, বরাকের মানুষে দেখবো। যদি সমষ্টির মানুষ যদি আমার পাশে থাকে কেন খেলবো না বুট? আর ইনশাল্লাহ আমার পাশে আছে, আর আগামী দিনেও থাকবে। আরেকটা কথা, যেহেতু বরাক উপত্যকার অনেক মানুষই জানে, আপনি তো রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আপনি বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্রে ছিলেন বা আপনি মোটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানও ছিলেন। তো রাজনীতিতে আপনি কি উদ্দেশ্য নিয়ে প্রথম আপনি যে যোগদান করেছিলেন? দেখেন, আমি 2000 সালে হাইলাকান্দি ট্রাক মালিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর 5 গ্রামের সৈয়দুর রহমান উনি ছিলেন প্রেসিডেন্ট। সংগঠনে অনেক ঝগড়া হওয়ার পরে কোর্টে বুট হয়েছে। কোর্টে বুট হয়ে আমি 2 বুটে জিতিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হয়েছি। হাইলাকান্দি কোর্টে বুট হওয়ার পরে 2002-তে যখন বরাকপল্লী মোটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হইলাম আমি, তখন বদরপুরের অজয় দত্ত করি এক ভদ্রলোক ছিলেন। উনার সঙ্গে বুট খেলে 1 বুটে আমি জিতেছি শিলচরে। জিতিয়ে আমি বরাকপল্লী মোটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হয়েছি। আর সেই সময় আমাদের সংগঠনের আজকের কি এক সময় পুরা বরাকের যত ট্রাক মালিক, যত প্রভাবশালী মানুষ, সবের নেতৃত্ব দিয়েছি। আমার সঙ্গে ছিলেন সবাই। তারপরে ওনারা বললেন যে না, আপনি ইলেকশন খেলতে লাগে। ওনারাই আমাকে জোর জবরদস্তি ইলেকশন খেলার জন্য তৈরি হয়েছি বা খেলেছি। আপনারা জানেন, প্রথমে বুট খেলার পরে 17 দিন আমি জেলেও ছিলাম। তখন কংগ্রেসের শাসন ছিল। তারপরে আবার খেলছি, আবার এই জায়গায় জিতেছি। আবার 16-তে এমএলএ খেলেছি, জিতেছি। 21-এ এমএলএ খেলেছি, জিতেছি। 2বার কিন্তু নির্দল খেলেছি বুট আমি। তো একটা কথা দেখা যায় যে বরাক উপত্যকা বা হাইলাকান্দির কথা যদি বলি, বিগত দিনে আমরা দেখছি যে কোনো একজনকে যদি ইউডিএফ বদরুদ্দিন আজমল টিকিট প্রদান করেন, উনি নির্বাচিত হন, বা বদরুদ্দিন আজমলের উপর বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়, উনি টাকা নিয়ে টিকিট প্রদান করেন, বা সংখ্যালঘু এলাকায় যদি বদরুদ্দিন আজমল টিকিট দিলেই প্রার্থী নির্বাচিত হয়ে আসেন। তো এইবারের ক্ষেত্রে যেহেতু দল আপনাকে ইতিমধ্যে নিলম্বন করেছে, সেই বিষয়ে বদরুদ্দিন আজমল আমার কাছ থেকে কোনো টাকা নেন নাই, সেটা মিথ্যা কথা কেন বলবো? আর আজকের দিনে বদরুদ্দিন আজমল যদি টাকা দিয়ে আর 2-4 কোটি দিয়ে দেন, তাহলে ওনার ক্যান্ডিডেট জিতবে না। কারণ উনার যে রাজনীতির যে হাইলাকান্দির যে অবস্থা ছিল, সেই অবস্থা হেরে গেছে। আজকের দিনে বদরুদ্দিন আজমল সাহেব হাইলাকান্দিতে গেলে যে মানুষের যে অত ক্ষোভের মুখে পড়তে হবে, ওনার জন্য আমি নিজে অনেক কিছু করেছি। বিগত যদি লোকসভা নির্বাচনের কথা বলি, লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা থেকে ইউডিএফ মাত্র 8000 ভোট পেয়েছে। যে এলাকায় 3 জন বিধায়ক ইউডিএফের, সেই 3 জন বিধায়ক মাত্র 8000 ভোট। একজন পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত হলে 15-20 হাজার ভোট লাগে, একদম সাধারণ পঞ্চায়েত প্রতিনিধি। সেখানে আপনি 8000 ভোট আপনারা 3 জন বিধায়ক মিলে দিয়েছেন, সেই ক্ষেত্রে কি বলবেন? দেখেন, এই লোকসভা ভোটে একটা হাওয়া আসছিল, যেটা একটা সুনামি, যে দিল্লিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানাবে, মানুষের মনের ইচ্ছে সেটা ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্যান্ডিডেট ছিলেন উনি, ভোটের একদিন আগে উনি নিজেই সারেন্ডার হয়ে গেছেন। উনি নিজে যার পাল্লা বাড়ি তাকে ভোট দেন বলে দিয়েছেন। আমরা যে জামাই নিয়ে খাড়া হয়েছিলাম, জামাই নিজে সারেন্ডার হয়ে গেছেন। আমরা কি করার মতো কিছুই নাই। আর ভীষণ হাওয়া ছিল, এটা সুনামি ছিল। সেটা আসামের না, দিল্লির দিকে দিল্লিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য অলরেডি মানুষ রেডি হয়ে গেছিল। ইউডিএফের বিধায়কদের উপর একটা গুরুতর অভিযোগ উত্থাপন হয়ে থাকে, বিজেপির নেতা মন্ত্রীদের সাথে ওনাদের ভালো সম্পর্ক, বা মুখ্যমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক, বিজেপির নেতা মন্ত্রীদের ইশারায় বিধায়করা চলেন। সেই অভিযোগটা কতদূর সত্যি? দেখেন, এগুলো মিথ্যা কথা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমারও দেখা হয়। আমি এইবার আসিয়া প্রথমে মুখ্যমন্ত্রীর এখানে গিয়েছি, কারণ যখনই শুনেছি যে আমার সার্কেল অফিসটা কাটা যাবে, মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমি অনুনয় বিনয় করেছি। উনি বলছেন আর কাটবেন না, বললেন তুমি মিডিয়া দিয়ে দাও তোমার সার্কেল অফিস, আমি আর কাটবো না।
আমরা কাজ করতে হলে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে। মুখ্যমন্ত্রী শুধু বিজেপির মুখ্যমন্ত্রী না, আসামের প্রত্যেক দলের প্রত্যেক বিধায়কের মুখ্যমন্ত্রী। যেহেতু দেখা গিয়েছে আপনি 2016 থেকে 16তে AIUDF থেকে নির্বাচিত হয়েছেন, তারপর 21-এ AIUDF দল থেকে নির্বাচিত হয়েছেন, এবার দল আপনাকে নিলম্বন করেছে, আবার আসছে 26-এর নির্বাচন। 26-এর নির্বাচনে AIUDF দলের তো কথা আসে না, বিকল্প হিসাবে আপনি কি ব্যবস্থা করেছেন? আমি এখন কোনো দলে যাব না। আমি 2026-এ জনতা যা বলবেন, আমার সমষ্টির জনতা যা বলবেন সেই দলেই যাব, সেই রকমই চলব। এখন আমি কোনো দলে যাবার সেই রকম কোনো মত নাই আমার। আমি যদিও আমাকে AIUDF দল নিলম্বন করেছে, আমি সাইলেন্ট থাকবো, এখন কোনো দলে যাব না। আপনার ছেলে যখন রাইজের দলে আছে, তো রাইজের দল থেকে বিধায়ক হওয়ার ইচ্ছা আছে নাকি আপনার? না, সেটা এই মুহূর্তে নাই। সময়ের পরিস্থিতি দেখা যাবে। যদি ভোট তো মানুষে দিবে, মানুষে যদি চায় রাজ্যের দলে ভোট খেলতে লাগবে তখন দেখা যাবে। এখন এই মুহূর্তে এরকম কিছু নাই। ইতিমধ্যে সমষ্টির উন্নয়ন ক্ষেত্রে যদি কথা বলি, আমি আলগাপুর সমষ্টি যে ডিলিমিটেশনের পর দুটা সমষ্টি হয়েছে, হাইলাকান্দিতে আলগাপুর কাটলিচড়া আর হাইলাকান্দি। তো আপনার যে পুরোনো আলগাপুর সমষ্টির কথা বলছি, সেই সমষ্টিতে উন্নয়ন কি কি বাকি আছে বা কি কি উন্নয়ন করতে সক্ষম হয়েছেন আপনি বিগত 10 বছর? উন্নত হয়েছে, অনেক রাস্তাঘাট হয়েছে, আর অনেক বাকিও আছে। আজকের দিনে আমার সমষ্টিতে অ্যাকচুয়ালি টেন্ডার প্রক্রিয়াতে আছে একটা নারায়ণপুর রাস্তা, এইবার 3 নম্বর বার টেন্ডার হয়েছে। আর নিতাইনগর একটা রোড টেন্ডার হয়ে গেছে। এখন টেন্ডার মানে কোন কন্ট্রাক্টর পাবো, সপ্তাহ দিনের ভিতরেই সিলেকশন হয়ে যাবে। আর রাস্তার বাকি রাস্তা যেগুলো রাস্তা আছিল আছে, রাস্তা তো কমপ্লিট কখনো হবে না, পুরা হবে না, কিন্তু বাকি রাস্তা যেগুলো আছিল আমার বেশি 80% রাস্তা। আর একটা টলি লাইন আছে আমার এখানে, সেই রাস্তারও টেন্ডার প্রক্রিয়া চলছে। অলরেডি সপ্তাহ 15 দিনের ভিতরে শেষ হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। আরেকটা বিষয়, যেহেতু যদি হাইলাকান্দি জেলার কোনো লোকের বহিরাজ্যে যারা কাজ করে থাকে, কারোর যদি মৃত্যু হয়, কোনো দুর্ঘটনা বা বিভিন্ন রোগে যদি মৃত্যু হয়, সেটার আনার দায়িত্ব কিন্তু আপনি নিয়ে থাকেন সর্বদা। আমরা দেখে থাকি বিভিন্ন জায়গা থেকে এরকম খবর আসলে তাদেরকে মৃতদেহ বাড়ি পৌঁছানোর যে দায়িত্ব আপনি নিয়ে থাকেন, সেটা কি করে করেন বা সেটা কেন আপনি এরকম করে থাকেন? শুনেন, আমি একদিন গরিব ছিলাম। আমার বহু রাজ্যতে যেগুলো ছেলে আমার বরাকের আছে বা আমার সমষ্টির ছেলেরা আছে, একমাত্র নিজে অন্য যোগানোর জন্য, নিজের মা বাবাকে বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য গিয়েছে। আর যেই সময় মারা যায়, আমি দেখেছি মরহুম শহীদুল আলম চৌধুরীর মিসেস মারা গেছেন, সেইখানে মাটি দেওয়া হয়েছে। আরও একজন MP ছিলেন নেপাল দাস, তখন মারা গেছিলেন আমাদের এখানে, আনি দিতে পারেন না কোনো। কিন্তু আজকে আমি যেই দিন থেকে জেলা পরিষদ থাকি এখন পর্যন্ত আমার সমষ্টির কোনো মানুষ বাইরে কোনো জায়গা দাফন করা হয় নাই। অ্যাটলিস্ট ওনাদের মা বাবার সামনে এই লাশ আনিয়া পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ আর আমি যতদিন থাকবো দিয়ে চেষ্টা করবো দিয়ে যাওয়ার। ইতিমধ্যে যদি সংখ্যায় বলি, কত মৃতদেহ আপনি এনেছেন ইয়ে থেকে? 100-100-র উপরে। 100-র উপরে। খালি এইদিকে নাই, যেগুলা অনেক জায়গায় আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া, মিজোরাম, মণিপুর, মেঘালয়ে অনেক জায়গায়। আজকে 2 দিন আগে গুয়াহাটিতে একজন মানুষ মারা গেছে, আমি নিয়ে দিয়েছি। কারণ গরিব মানুষের এমন পরিস্থিতি থাকে যে আজকে হায়দ্রাবাদ থেকে একটা লাশ আনতে হলে 80-90 হাজার টাকা লাগে, বেঙ্গালুরু থেকে আনতে কমসে কম 60 হাজার টাকা লাগে। মানুষে আনতে পারে না। নিজে যতটুকু চেষ্টা করি যে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করি, যাতে মা বাবার সামনে ছেলেকে আনিয়ে দেওয়ার জন্য। যেহেতু আপনাকে নিলম্বনের পর ইতিমধ্যে আপনার সমষ্টিতে দেখা গিয়ে সমষ্টি যারা ভোটার রয়েছেন বা আপনার যারা সমর্থক রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? দেখেন, কালকে থেকে অনেক ফোন আসছে আমার সমষ্টি থেকে ঘাত প্রতিঘাত করার জন্য, অনেক রকম। আমি বলছি শান্তি থাকেন, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল থাকি আমরা। সব কিছুর পিছনে ভালোই কিছু আছে, এর পিছনেও কিছু ভালো থাকতে পারে। এই জন্য আমি বলছি যে শান্তি থাকার জন্য
মানুষের কিছু দুঃখ লেগেছে যে আপনার জন্যই অনেক সময় মানুষে যে হাতে পায়ে ধরে আমাকে রিকোয়েস্ট করে যে এইডিএফ করতে লাগে না, তারপরেও মানুষকে আমি বুঝাইয়া এইডিএফ করার বাধ্য করি, কিন্তু আজকে সেইগুলা মানুষে অনেক দুঃখিত হয়েছে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের উপরে, ওনার দলের উপরে। ইতিমধ্যে সমষ্টি একটা যে আলগাপুর কাটলিজোড়া সমষ্টি, কিন্তু বিধায়ক 3 জন, ইতিমধ্যে বিধায়ক 3 জন, 3 বিধায়কের মধ্যে যে লড়াইটা হবে 26-এর, সেই লড়াইটা কীরকম হবে, বা আপনি কতটুকু আশাবাদী যে আপনি আবারও নির্বাচিত হয়ে অসম বিধানসভায় আসবেন? মামুন, তুমি কাটলিজোড়ার ছেলে, আর আজকের দিনে তুমি আমার সমষ্টির আলগাপুর কাটলিজোড়া এরিয়ার ভিতরে আমার কতটুকু প্রভাব আছে নিশ্চয়ই তোমার জানা আছে। ইলেকশন হবে, আমার সঙ্গে কন্টেস্টই হবে না, বহুত বেশি ব্যবধানে আমি জিতবো ইনশাল্লাহ, খালি সময়ের অপেক্ষা। যেহেতু এত বড় সমষ্টি, প্রায় এদিকে 5 গ্রাম থেকে নিয়ে এদিকে মিজোরাম বর্ডার অবধি এত বড় সমষ্টি, বিধায়ক 3 জন বিধায়কের মধ্যে তারপর আরও বিজেপির প্রার্থী থাকবে, অন্যান্য আঞ্চলিক দলেরও প্রার্থী থাকবে, সেটা কীরকম প্রত্যাহ্বানের সম্মুখীন হবে? সেটাই হলো আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সেই জায়গা কাভার করতে হলে আমার মতো একজন মানুষের দরকার। আজকে কোনো মানুষের চিনে না, কিন্তু আমি 100 উপরে মিটিং করিয়ে যাচ্ছি সব জায়গায়। আলগাপুর কাটলিচড়ার বিভিন্ন জায়গায় আমি মিটিং করেছি, সব জায়গায় ওয়াজ মহফিলে সব কিছুতেই যাই, মানুষের সঙ্গে আমার যোগাযোগ ব্যবস্থা সব হয়ে গেছে অলরেডি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেহেতু বরাক উপত্যকার বিধায়ক হিসাবে আমি আপনাকে প্রশ্নটা করছি, যেহেতু বরাক উপত্যকা যদি হয়, যেহেতু আপনি ফ্লাইটে বা ট্রেনে আসতে হয়, তো বাই রোডের যে অবস্থা, বাই রোড হয়ে আসতে হলে এক প্রকার বেহাল অবস্থা হয়ে থাকে এই সড়কের, সেই ক্ষেত্রে অসমের ক্ষেত্রে বা বরাক উপত্যকাকে এক প্রকার বঞ্চিত করা হয়েছে নাকি সড়ক পথের যোগাযোগের ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি জোয়াই বদরপুর জোয়াই সড়ক যেটা, সেটা আমাদের লাইফ লাইন। আর সেই রাস্তায় এমন হয়েছে, মানে মেঘালয় থেকে যত 10 চাকা 20 টন 30 টন যতগুলা পাথরের গাড়ি, ওভারলোডের গাড়ি, তুমি দেখলে তো পাই শিলং থেকে এই দিকে রাস্তা, লাটম্বাই থেকে এই দিকে খারাপ নয়, শুধু সোনাপুর থেকে সেই দিকে খারাপ, ক্যালেরিয়া থেকে সেই দিকে খারাপ, বদরপুর যাওয়ার দিকে খারাপ, একমাত্র ওভারলোড গাড়ি অতিরিক্ত চলে। আর রাস্তার কাজ অ্যাকচুয়ালি বর্ষার দিনে হয় না, এখন শুরু হয়েছে, বন্ধ হয়েছে, হয়ে যাবে। এর মধ্যে শুনেছি কেন্দ্র সরকারে 8,000 কোটি টাকা দিয়েছে এই রাস্তার কাজের জন্য। রাস্তা তো খুবই খারাপ। সেই ক্ষেত্রে আবার রেল লাইনের ক্ষেত্রে দেখা যায় যে ইতিমধ্যে বন্ধ রয়েছে, প্যাসেঞ্জার 10টা ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে, সেই ক্ষেত্রে ট্রেনেরও যোগাযোগ ক্ষেত্রে অন্যদিকে ফ্লাইটের যে ফেয়ারটা অত্যাধিক বেশি করা হয়েছে ফ্লাইটের, সাধারণ যাত্রীর ক্ষেত্রে কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হচ্ছে বরাক উপত্যকার, বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে। এটা তুমি কিন্তু সত্যি বলছো, ফ্লাইটের ফেয়ারটা বেশি, কমসে কম 2-3 হাজার টাকা হইতে লাগছিল। আমি আসছি সেদিন 5,000 টাকা কম হইতে লাগছিল। আর রেল লাইনের অবস্থা এই বার্সার, কারণ আমাদের একই রাস্তা হলো যে এই রেল লাইনের যে অবস্থা যে এত খারাপ, ইনশাল্লাহ সেইগুলো ঠিক হয়ে যাবে, আমার যতটুকু আশাবাদী। বার্ষার দিনে একটু খারাপ থাকেই, আর যতক্ষণ না হাফলং ন্যাশনাল মহাসড়ক যতক্ষণ না ঠিক হবে না, অতক্ষণ আমাদের সমাধান হবে না। আমি গিয়েছি এই দিন হাফলং হয়ে, এই বছরে আশা করি মোটামুটি আর নইলেও 90% শেষ হয়ে যাবে। 2021-এ আপনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর 3 বিধায়কের মধ্যে আপনি প্রায় অনেক দিন জেলে ছিলেন, তারপর জেল থেকে বের হয়ে আপনি অভিযোগ করেছিলেন যে একজন বিধায়কের উপর আপনি অভিযোগ করেন যে ওনারা আপনাকে জেলে পাঠিয়েছে, সেই ক্ষেত্রে কি বলবেন? দেখেন, আমি হাইলাকান্দির লড়াই কোনো রাজনীতির লড়াই নয়, হাইলাকান্দির লড়াই এইটাই, আপনি যেটা বলছেন সেটাই মেইন লড়াই। আমাকে মিথ্যা জেলে দেওয়া হয়েছে, আমার এই বিধায়করা ষড়যন্ত্র করে, এই জন্যই আমার মনে খুব দুঃখ। অনেকে বলে যে সমষ্টি 2টা হয়ে গেছে, বিধায়ক 3 জন, এই জন্য, এগুলা মিথ্যা কথা। আজকে যদি আমরা আগের মতো যদি হইতাম, তাহলে লড়ারি মারিয়ে দিতাম। এমন একদিন আমরা 2 জন খুব বন্ধুত্ব ছিল, লড়ারি মারিয়ে দিতাম, যার নাম উঠতো সে খেলে একজন খেলতাম। কিন্তু মেইন ইস্যু হলো সেই কেসটা, যে আমি দেখেছি এমন মিথ্যাবাদী মানুষ, যে উনার সঙ্গে যদি কোনো মানুষে যদি জঙ্গলে যায়,
আর কোনো মানুষের যদি উনাকে যদি গুল্লি করে মারি দেয়, যদি তার লাস্টে যদি উনি সাক্ষী দিবার জন্য বলে, উনি বলবেন না আমি দেখি নাই। এইরকম বিশ্বাসঘাতক প্রতারক মানুষ, উনাকে আর বাসায় বলার মতো কিছু নাই। এক সময় আপনারা একসাথেই থাকতেন, একসাথে যে কোনো জায়গায়, আমি নিজে দেখেছি যে কোনো জায়গায় বাড়ির থেকে আসতে গুয়াহাটিতে বা বিধানসভায় একসাথে বসা দেখে যেত, কিন্তু হঠাৎ করে যে এই যে সংঘাতটা কীরকম হলো, কি বলবে? না, এইটাই বললাম না, এটা বলি আর লাভ নাই। পুরানা কথা আমি মনে করি আর বলাটা ভালো নয়, না বললেই ভালো। এটা বিষয় বরাকের সব মানুষই জানা আছে, আর এইটা থেকে নিয়েই আজকে এই অবস্থায় হয়েছে। আপনি কি মনে করেন যে আপনাদের দুইজন বিধায়ককে ইতিমধ্যে যে নিলম্বন করা হয়েছে, সেই নিলম্বনের পিছনে কি ওনার কি হাত রয়েছে? 100% ওনার হাত আছে। এখন মৌলানা বদরুদ্দিন আজমলের দলের মাস্টার মাইন্ড খাটলিছড়ার বিধায়ক, উনি জনজা করে শেষ করে এখন জিন্দা করছেন। আগে তো জনজা করে নিয়েছেন। মৌলানা বদরুদ্দিন আজমল যদি উনাকে যদি আজকে এই নিলম্বন করলে বরাকের মানুষও হয়তো একবার খুশি হতো, বলে না সত্যি বিচার করেছেন, কিন্তু উনার ক্ষমতা হয় নাই, করতে পারেন নাই। আজকে উনার ডিসিশনেই চলছেন উনি, আমি তো বুঝতে পারছি যেতটুকু। এইগুলা সকোজ লেডার না, এইগুলা লাভ লেডার, এগুলা দিয়ে লাভ নাই, আমরা জানি তো, সব আমাদের জানা আছে। এই দলের কথা যদি বলি তো একদিন বললে শেষ হব না, কিন্তু আমি বলবো না মৌলানা বদরুদ্দিনেরও উল্টা কিছু বলবো না, কারণ এক দলে যখন 2বার বিধায়ক ছিলাম, আমি মনে করি যে এই দলের বিরুদ্ধে বলাটা ঠিক হবে না, আর আমি সেই রকম লোকও নয়। দল আপনাকে যেহেতু 2বার বিধায়ক বানিয়েছে, এবার দল থেকে নিলম্বন করা হয়েছে, সেই ক্ষেত্রে যেহেতু 2বার আপনি বিধায়ক ছিলেন, দলকে কতটুকু দিয়েছেন বা দল থেকে কি পেয়েছেন সেই বিষয়ে কি বলবেন? দল তো বিধায়ক দিয়েছে। দেখুন, দল বিধায়ক দিয়েছে, আর আমরাও দলকে দিয়েছি। 2016 আগে কোনো বিধায়ক ছিলেন না হাইলাকান্দিতে। যেই দিন আমরা দলে গেছি, এই দিন এই দলের রমরমা অবস্থা শুরু হয়ে গেছে। জেলা পরিষদ অবস্থা থাকা অবস্থায় আমি গিয়েছিলাম, হাজার হাজার মানুষ নিয়ে ওনার দলে যোগদান করেছিলাম। আর ওনার দলের জন্য আজকে পর্যন্ত, আজকে অবধি অনেক কষ্ট করে যাচ্ছি। যেহেতু ইউডিএফের যদি শোচনীয় পরাজয় হয়, তাহলে দেখা যায় যে লোকসভা নির্বাচনের পর বদরুদ্দিন আজমল পরাজিত হওয়ার পর থেকে এক প্রকার শোচনীয়, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে সংখ্যালঘু এলাকায় বদরুদ্দিন আজমলকে প্রত্যাখ্যান করছেন বিভিন্ন সংখ্যালঘু লোকরা, কংগ্রেসকে গ্রহণ করছেন, এরকমই কথা উঠে আসছে। তো ইউডিএফের উপর যে অভিযোগ উত্থাপন হয়ে আসছে, ইউডিএফ বিজেপির সাথে মিলে ইউডিএফ দল বিজেপির বি টিম, এরকমই অভিযোগ উত্থাপন হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এগুলা মিশা কথা। অ্যাকচুয়ালি লোকসভা ভোটে একমাত্র কাটলিছড়ার বিধায়কে শেষ করেছে। উনি ভাইরাল ভিডিও ক্লিপ যেটা ভাইরাল হয়েছে, ভাইরালে বলেছে যে আমি 3000 বুদ্ধিজীবীকে ফোন দিয়েছি, অনেক কষ্ট করেছে এই ডোবকে হারানোর জন্য। সেটা মৌলানা বদরুদ্দিন আজমলে কি দেখেন নাই? ওনার লোকেরা কি দেখেন নাই? শেষ হওয়ার লক্ষণ এইটা একদম করিমগঞ্জ হাইলাকান্দি নয়, পুরা আসামে এইটার প্রভাব পড়েছে। এইরকম ভাইরাল আর কোনো কিছু হয় নাই, এইটা যেই রকম ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপসটা। কিন্তু উনি ওনার অ্যাকশন নিতে পারেন নাই। আজকে ওনার দলে একমাত্র ওনার কেউ নাই, ওনার একটা নেতা নাই, একটা জেলা পরিষদ, একটা এপি সব কংগ্রেসে দিয়ে দিয়েছে। খালি নিজে শুধু সুজামুদ্দিন লস্করই আছে বদরুদ্দিনের সঙ্গে। যেহেতু আপনার এখন বিধানসভা আছে, বিধানসভায় আপনার কি ভূমিকা থাকবে ইতিমধ্যে? যেহেতু দেখেন, বিধানসভায় আমরা যাই যখন, তখন আল্লাহর নাম নিয়ে যাই, যখন কদম রাখি এই পবিত্র সদনে, আমরা ন্যায়ের সঙ্গে থাকবো আর অন্যায়ের প্রতিবাদ করব, সেটাই আমাদের লক্ষণ। যেহেতু আপনি আগে যখন যেতেন বা ইউডিএফ বিধায়কদের সাথে যেতেন বা বিধায়কদের সাথে উঠা বসা করতেন, তো ইতিমধ্যে আপনি কার সাথে যাবেন বা কীরকম? কেন করতে পারবো না? কি বলেন? আমাকে সাসপেন্ড করায় কি আমাকে এই সদনের ভিতরে কি আমার সঙ্গে কথা বলবে না? সবাই বলবে
ইনশাল্লাহ আরও আগের থেকে বেশি বলবে, আপনারা দেখবেন। বিধায়ক নিজামুদ্দিন লস্কর, ইতিমধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। এবং দেখা গিয়েছে যে ইতিমধ্যে নিলম্বনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এবং হাইলাকান্দির রাজনীতিতে কি হবে বা কি হবে বিধায়ক নিজামুদ্দিনের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ, পুত্র যেহেতু রাইজর দলে যোগদান করার পর ওনাকে এআইইউডিএফ দল থেকে নিলম্বন করা হয়েছে, এবং 26-এর বিধানসভা নির্বাচনে কি হবে বিধায়ক নিজামুদ্দিনের রাজনৈতিক ভবিষ্যৎ, সেটা দেখার বিষয়। ধন্যবাদ।